আপনার স্ত্রী যদি আপনার চোখের সামনেই অন্য কোনো ছেলেকে ভালোবাসে কি করবেন আপনি? আজকের কাহিনীটা শুরু করছি, তবে এটা এক অন্যরকম শুরু, বলতে পারেন শেষ থেকে শুরু। কেন এই কথা বলছি তা বুঝতে হলে আপনাকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন জীবনের সব থেকে বড় সমস্যা কিভাবে ভালোবাসায় পরিণত হয় তা জেনে আসি। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই একজন লোককে সাইকেলিং করতে দেখা যায়। সাধারণত সাইকেলিং করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। এটা যেমন সবুজ পরিবেশের উপর চাপ ফেলায় না, তেমনি আপনার এক্সট্রা অনেক খরচও বাঁচায়। আমাদের গল্পের এই প্রধান চরিত্রের নাম জ্যাক। এতক্ষণ সাইকেলিং এর গুণগান গেলেও তার সাইকেল চালানোটা মোটেও স্বাভাবিক ছিল না। সে সবুজ ঘেরা এক বিশাল বনের ভেতর একটা গাড়ির পেছনে কোনো এক অজানা কারণে খুব দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যাচ্ছিল। কিন্তু কেন বা কার গাড়ির পেছনে এভাবে তাড়া করে যাচ্ছিল তা আমরা গল্পের মাঝামাঝি জানতে পারবো। যাই হোক, সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে সে নিজের বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ঢুকতেই সে খেয়াল করে তার স্ত্রী মায়াবী চোখে তার দিকে তাকিয়ে আছে। আর এই সুন্দরী মেয়েটার নাম রোজি। রোজি জ্যাকের স্ত্রী। তাদের একটা ফুটফুটে মেয়ে বাচ্চাও আছে। রোজি দেখতে খুবই চমৎকার এজন্যই বলছি, তার চেহারায় এমন এক অদ্ভুত মায়া রয়েছে যা দেখে হয়তো আপনিও তার হাজারটা ভুল মাফ করে দিবেন। আমাদের জীবনেও এমন অনেক প্রিয় মানুষ থাকে যাদের চেহারা আমাদের মস্তিষ্কে এতটাই শান্তি এনে দেয় যে আমরা তাদের হাজারটা ভুল চোখের পলকেই মাফ করে দিতে পারি। জ্যাকের দিকে এমন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জ্যাক তাকে প্রশ্ন করে, কি হলো, কি দেখছো এভাবে? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। তবে বোঝাই যাচ্ছিল স্বামীর প্রতি তার সব ভক্তি আর ভালোবাসা যেন চোখে ফুটে উঠেছে। পরের সিনে দেখা যায় তারা দুজনে মিলে একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রোজি একের পর এক পোশাক হাতে নিচ্ছে আর জ্যাককে দেখাচ্ছে, যাতে সে চয়েস করে দেয় তাকে কোনটা পরলে সব থেকে ভালো দেখাবে। মেয়েদের এমন স্বভাব খুবই কমন, তারা আপনাকে দিয়ে এমন বিভিন্ন পোশাক চয়েস করাবে, কিন্তু বিশ্বাস করেন শেষমেশ সেটাই পরবে যেটা তার পছন্দের। জ্যাক এখানে একদম দায়িত্বশীল পুরুষের মতো তার বউকে সাজতে সাহায্য করছিল, এমনকি সে খুব যত্ন সহকারে তাকে জুতাও পরিয়ে দেয়। ভিউয়ার্স, একটু চমকে দেই, এতক্ষণ এই ভালোবাসাগুলো দেখে কি মনে হচ্ছিল? তাদের ভেতর ভালোবাসার কমতি নেই, তাই না? এতক্ষণ যা দেখলেন কাহিনীটা মোটেও এমন না। আসলে তাদের মধ্যে সম্পর্ক একটুও ভালো না। রোজি তার হাজবেন্ডকে একটুও ভালোবাসে না, এমনকি এক ফোঁটাও না। অবাক হচ্ছেন? তাহলে পরবর্তী কাহিনী শুনতে থাকুন। রেডি হয়ে তারা একসাথে গাড়িতে করে খুব হাসি মুখে পার্টিতে যাচ্ছিল। এতক্ষণ পর্যন্ত সবকিছুই স্বাভাবিক লাগছে, পার্টিতে গিয়েও সবকিছু ঠিকঠাক চলছে। আর তখনই সেখানে এন্ট্রি নেয় একটা ভিলেন বলতে ফুলের কাঁটা। স্টাইলিশ লুকে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন তার নাম জন। সে রোজির বয়ফ্রেন্ড, আর তাকে দেখে যেন রোজি আনন্দে আত্মহারা। তারা একসাথে অনেক গল্প করে, ডান্স করে, খুব কাছাকাছি মেলামেশাও করে। একটা সময় একটু প্রাইভেট স্পেসে যাওয়ার জন্য তারা পার্টি রেখে বাইরে চলে আসে। কি ভাবছেন জ্যাক এই বিষয়টা জানে না? সে সবই জানে, এমনকি ওই সময় সে দূর থেকে তাদেরকে লক্ষ্যও করছিল, কিন্তু সে কিছুই বলে না। সবসময় এগুলো দেখেও চুপ থাকে। সে চায় না তাদের এই খারাপ সম্পর্কের প্রভাবটা তাদের ছোট মেয়ের উপরে পড়ুক, তাই সে সবটা জেনেও এত ভালো ব্যবহার করে। আর শুধু যে এই একটাই কারণ তাও না, মূলত জ্যাক তার এই দুশ্চরিত্রা স্ত্রীর মায়ায় পড়ে গেছে। আর মানুষের মায়ায় পড়ে গেলে কি যে হতে পারে সেটা আপনারাও জানেন। চোখের সামনে অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ হতে দেখেও নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহারটুকুও করতে পারছে না। মূলত সে এটা বিশ্বাস করে একদিন রোজি সবটাই বুঝতে পারবে আর তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। তার আর রোজির এই টক্সিক সম্পর্কের ব্যাপারে বন্ধু বান্ধবেরা আগে থেকেই জানতো। এই দুরবস্থা দেখে তাকে আরেকটু খোঁচা মারার উদ্দেশ্যে সেখানে এক সুন্দরী বান্ধবী এসে বলে, তুমি তো সবকিছুই জানো, তাও কেন এই সম্পর্ক শেষ করে দিচ্ছ না? আসলে এই সুন্দরী তাকেও মনে মনে পছন্দ করে। জ্যাক উত্তরে বলে, দেখো, আমি চাইলেই এই সম্পর্কটা ভেঙে ফেলতে পারি, তবে এর প্রভাব গিয়ে পড়বে আমার মেয়ের ওপরে। আমি কোনোভাবেই এটা হতে দিতে চাই না, আর ও যা করছে করুক, আমার আপত্তি নেই। আমি বিশ্বাস করি সে একদিন সব বুঝবে। জ্যাক তখন একটা ড্রিঙ্কস নেওয়ার জন্য পাশের রুমে আসে, আর আগুনে ঘি ঢালতেই সেখানে খেলোয়াড় বালক জনও চলে আসে। সে জ্যাককে উদ্দেশ্য করে বলে, তুমি তো বিশাল দয়ালু মানুষ, তোমার বউ অন্যের সাথে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে অথচ তুমি কিছুই বলছো না। বাহ, বেশ তো, তোমার মতো পুরুষ হয় না। এটা শুনে জ্যাকের প্রচন্ড রাগ হচ্ছিল, তবে এখানেই পুরুষ আর ছেলে মানুষের পার্থক্য ফুটে ওঠে। সে একটু রাগ না দেখিয়ে ঠান্ডা মাথায় বলে, তুমি রোজির আগের বিএফের সম্পর্কে কিছু জানো? জন উত্তর দেয়, জানি তো, জানবো না কেন? সে তো রোজিকে ধোকা দিয়ে চলে গেছে, আর কখনো যোগাযোগও করেনি। জ্যাক এবার একটু ভাব নিয়ে বলে, আসলে সে চলে যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। তাকে আমি মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছি আর তারপর মাটি চাপা দিয়েছি। জন শুরুতে একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলে, দেখো, তুমি আমাকে ভয় দেখানোর জন্য এইসব কথা বানিয়ে বলছো, তা আমি বুঝতে পারছি। তোমার খুব জ্বলছে তোমার স্ত্রীকে আমার পাশে দেখে। জ্যাক তখন আরো ঠান্ডা ভাবে উত্তর দেয়, আমি সত্যি বলছি নাকি ফাজলামো করছি তা নির্ভর করে তুমি আমার কথাটা কতটা সিরিয়াস ভাবে নিচ্ছ তার উপর। এই কথাটা শুনে যেন জনের মুখের সব রং নিমেষেই সাদা কালো হয়ে যায়। সে সাথে সাথে পার্টি ছেড়ে চম্পট মারে। কথায় আছে না, আপনি বাঁচলেই বাপের নাম। রোজি জনের এভাবে চলে যাওয়া খেয়াল করে, তাকে আটকানোর চেষ্টা করলেও পারে না। বাড়ি ফেরার পথে সে জ্যাকের কাছে জানতে চায়, তুমি কি এমন বলেছো জনকে? জন এক মুহূর্ত অপেক্ষা করলো না,
জ্যাক বলে আমি তো তেমন কিছুই বলিনি, আমি একটু দুষ্টুমি করছিলাম ওর সাথে। তারপর তারা বাসায় চলে আসে। পরের দিন দেখা যায় জ্যাক তার মেয়েকে স্কুলে নিয়ে যায়। সেখানে তার সাথে অনেক পুরাতন এক বান্ধবীর সাথে দেখা হয়। বান্ধবীর সাথে দেখা হতেই তাকে মজা করে বলে, কি রে দোস্ত, তুই নাকি আজকাল মার্ডার করে বেড়াচ্ছিস, কি শুনছি সত্যি নাকি? অবসরের পর করার মতো কোনো কাজ নেই? এটা শুনে জ্যাক হেসে দেয় আর বলে, তার মানে জন সবার কাছে এটা বলে বেড়াচ্ছে। এরপর জ্যাক যখন তার আরো দুই বন্ধুর সাথে আড্ডায় বসে, সেখানেও তারা মজা করে একই কথা বলে, কিন্তু জ্যাক হেসে উড়িয়ে দেয়। সে বুঝতে পেরেছে জন সত্যিই খুব ভয় পেয়েছে। আর বাড়ি ফিরতেই রোজি খুব রাগ করতে থাকে তার সাথে। সে জেনে গিয়েছে জ্যাকই ওই দিন পার্টিতে ভয় দেখিয়ে তার বয়ফ্রেন্ডকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু জ্যাক খুব ঠান্ডা মাথায় এই বিষয়টা হ্যান্ডেল করে। রোজি কেঁদে কেঁদে বলে, তোমার জন্যই আমার আগের বয়ফ্রেন্ডও আমাকে ছেড়ে চলে গেছে, এবার তুমি জনের পেছনেও লেগেছো। আমি কাল জনকে ইনভাইট করছি, সে আসলে তুমি তার কাছে ক্ষমা চাইবে আর বলবে তুমি মজা করেছিলে। জ্যাক কোনো জবাব না দিয়ে সবটা মেনে নেয়, যেই কথা সেই কাজ। পরের দিন জন দাওয়াত খেতে চলে আসে, তারা একসাথে বসে খাবারও খায়। জন আবারও মস্করা করে জ্যাককে বলে, তোমার আত্মীয়তায় আমি মুগ্ধ, তোমার মতো কেয়ারিং স্বামী সত্যিই কম পাওয়া যায়। জন সব শুনেও একদম চুপ থাকে। তবে তার স্ত্রী তার সরলতার সুযোগ নেয়। সে তার ছোট বাচ্চাকে বলে, আজ তোমার আব্বু তোমাকে নতুন একটা রাজকুমারের গল্প শোনাবে। আসলে এটা বলার কারণ সে তার বিএফের সাথে কিছু একান্ত মুহূর্ত কাটাতে চাচ্ছিল। জ্যাক সবটা বুঝতে পেরেও মেয়েকে নিয়ে নিজের রুমে চলে যায়, তাকে মজার মজার গল্প শোনায়। আর মেয়েকে ঘুম পাড়িয়ে নিচের দিকে আসতেই সে আয়নায় দেখতে পায় রোজি আর তার বয়ফ্রেন্ড ঠিক কি রকম একান্ত সময় পার করছে। এটা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। তবুও সে নিজেকে কন্ট্রোল করে দূর থেকে শুধু দেখেই যায়। আর তখন বুদ্ধি করে জ্যাক রান্নাঘরে আসে। রান্নাঘরে গিয়ে একটা প্লেট মেঝেতে ফেলে ভেঙে ফেলে। আর তাই অন্য রুমে থাকা রোজি আর তার বয়ফ্রেন্ড ডিস্ট্রাক্ট হয়ে যায়। কিছু একটা ঘটেছে ভেবে রোজি দৌড়ে আসে, এসে জানতে চায় কি হয়েছে। জ্যাক তখন উত্তর দেয়, হাত ফসকে প্লেটটা পড়ে গেছে। কিন্তু আসল ঘটনা রোজি বুঝতে পেরে কথা না বাড়িয়ে বলে, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি জনকে একটা ড্রিঙ্কস বানিয়ে দাও। আর তাই জ্যাকও তার কথা মতো জনের জন্য একটা ড্রিঙ্কস বানিয়ে আনে। সেখানে জন আবারও প্রশ্ন করে, আসলে কি তুমি মজা করে ওই দিন কথাটা বলেছিলে? সে মূলত তার বলার ধরন দেখে অনেকটা ভয় পেয়েছে, তাই জন এখনো অনেক কনফিউজ। জ্যাক তাকে উত্তরে বলে, তোমার কি এখনো এটা মজা মনে হচ্ছে? আমি মোটেও এটা মজা করে বলিনি, কিন্তু সত্যটা সবাইকে বলতে পারছি না, আমি মোটেও ফাজলামি করছি না। আর এটা শোনার পর জনের জীবনের আলো মুহূর্তেই সব নিভে যায়। সে সবকিছু রেখে উঠে দৌড়ে সেখান থেকে পালায়, যেন আরেকটু হলেই মার্ডার হয়ে যেত। সিন শিফট হয় পরের দিনে। সেখানে দেখা যায় পুরো পরিবার একটা পারিবারিক পার্টিতে জয়েন করেছে। আর এখানে আসলে জ্যাকের বন্ধু বান্ধবদের পরিবারের সদস্যরা সবাই একসাথে মিলিত হয়েছে। সে জ্যাকের খুব ক্লোজ বন্ধু ক্যালির হাজবেন্ড। তারা একসাথে অনেক আড্ডা দেয়। আর আড্ডা দিতে দিতেই মার্ক কিছুটা পার্সোনাল প্রশ্ন করে। সে জ্যাককে জিজ্ঞেস করে, তুমি এখন কি করো? উত্তরে জ্যাক বলে, আমি তেমন কিছুই করি না, আমি আমার কাজ থেকে অবসর নিয়েছি, বেশিরভাগ সময় সাইকেলিং করে আশেপাশে ঘুরে বেড়াই। পাশ থেকে রোজি বলে ওঠে, আসলে জ্যাক একটা মাইক্রোচিপ তৈরি করেছে, আর সেটা ব্যবহার করে সেনাবাহিনীরা শত্রুদেরকে আরো স্পেসিফিক ভাবে খুঁজে বের করতে পারে। এটা শুনেও বাকিরা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এই ট্যালেন্টের কথা তারা আগে কেউই জানতো না। কিন্তু এত টাকা আর ট্যালেন্ট থাকার পরেও জ্যাকের জীবনে সুখ ছিল না, কারণ একজন লয়াল স্ত্রীর থেকে বড় সম্পদ দুনিয়ার আর কিছুই হতে পারে না। আর মার্ক তখন এগুলো শুনে জ্যাকের ওপর আরো ইন্টারেস্টেড হয়ে যায়। একটু পরেই পার্টিতে সবাই ড্যান্স করা শুরু করে। আর তখন ক্যালি এসে জ্যাকের সাথে নাচতে চায়, তাই জ্যাকও না করে না। কিন্তু এটা দূর থেকে রোজি দেখে কিছুটা জ্বলতে থাকে। আসলে আমরা যখন নিজেরা আমাদের পার্টনারকে ধোকা দেই, তখন এটা ভাবি না যে কেউ আমাদের সাথেও এই ধোকাটা দিলে আমরা সেটা সহ্য করতে পারবো কিনা। কিছুদিন পর জ্যাক আর রোজি যখন তাদের মেয়েকে স্কুলে ফুটবল খেলতে নিয়ে আসে, তখন ব্যাংক থেকে জ্যাকের কাছে একটা ফোন আসে। ব্যাংক থেকে জানানো হয় তার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আসলে জ্যাক তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, তাই সে তার সাথে ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট খুলে রেখেছিল। এরপর জ্যাক ব্যাংকে জানতে চায় তার অ্যাকাউন্ট থেকে কাকে টাকা পাঠানো হয়েছে। ব্যাংক থেকে জানানো হয় সেটা চার্লি নামের কারো অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর এই চার্লি একজন লাইভ মিউজিশিয়ান, সে পিয়ানো বাজায়। এটা শুনে জ্যাকের আর বুঝতে বাকি থাকে না তার সুযোগ্য স্ত্রী নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে। আর তাই একটু খোঁজাখুঁজি করার পরেই জ্যাক জানতে পারে চার্লি আসলে কোথায় থাকে। রাতে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গিয়ে তার স্ত্রীকে দেখে এক পিয়ানো বাদকের দিকে অপালক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এমন কার্যকলাপে বুঝতে বাকি থাকে না এটাই চার্লি। আর এই নতুন রিলেশনে যাওয়ার পর রোজি প্রায় বাড়িতে দেরি করে ফিরতে শুরু করে, এমনকি সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে বাড়ি ফিরত। রোজি আর তার নতুন বয়ফ্রেন্ডের সম্পর্ক যে কোন দিকে যাচ্ছে সেটা বোঝার ক্ষমতা জ্যাকেরও ছিল। সে মনে মনে অনেক কষ্ট পেলেও কিছুই বলতে পারতো না। হঠাৎ এক রাতে রোজি বাড়ি ফিরে আসে না। পরের দিন সকালে বাড়ি ফিরলে জ্যাক সহ্য করতে না পেরে রোজিকে প্রশ্ন করে, তোমার তো একটা পরিবার আছে, ছোট বাচ্চা আছে, আর এভাবে সারা রাত বাড়ির বাইরে থাকা কতটা যুক্তিসঙ্গত? রোজির এতে যেন কোনো কিছু যায় আসে না। উল্টো সে আরো বলে, আমি সারা রাত যার সাথে যেখানেই যাই না কেন তাতে তোমার কি? আসলে রোজি অনেক আগেই স্পষ্টভাবে বুঝে গিয়েছিল যাই হয়ে যাক না কেন জ্যাক তাকে কখনোই ছেড়ে যাবে না, তাই সে এই বিষয়টার প্রচুর ফায়দা উঠাচ্ছিল। এরপর একদিন জ্যাকের এক বন্ধুর বাসায় পুল পার্টি চলছে, আর সেখানেও রোজি চার্লিকে ইনভাইট করেছিল। আর এখানে আসার পর থেকেই তারা দুজন অনেক ঘনিষ্ঠ সময় পার করছে, সবসময় কাছাকাছি থাকে, এমনকি একজন আরেকজনের সাথেই লেগে আছে।
রোজি এখানে চার্লিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, এমনকি চার্লি সেখানে পিয়ানো বাজিয়ে সবাইকে মুগ্ধ করে ফেলে। সবাই অনেক এনজয় করতে থাকে, শুধু বেচারা জ্যাক বাদে। আর সন্ধ্যা হতেই জ্যাক তার স্ত্রীকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে। আর এমন সময় জ্যাক খেয়াল করে একটা রুম থেকে রোজি আর চার্লি বের হচ্ছে। তার আর বুঝতে বাকি থাকে না এতক্ষণ তারা কি করছিল। দুজনে রুম থেকে বের হয়ে পুলে গিয়ে অনেক আনন্দ করতে থাকে। জ্যাক সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, আর তাদের এমন আচরণে জ্যাকের প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু তাও সে কিছুই বলে না। এর মধ্যেই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়। সবাই পুল থেকে উঠে ঘরের দিকে চলে আসে। সবার পিছু পিছু জ্যাকও রুমে ঢোক। বৃষ্টিতে সবার কাপড় কম বেশি ভেজা ছিল, আর তাই রোজি পোশাক পাল্টে চার্লিকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে জানলার দিকে তাকাতেই পুলের ভেতরে চার্লিকে ভেসে থাকতে দেখতে পায়। রোজি তখন চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে। সবাই দৌড়ে গিয়ে পুল থেকে চার্লিকে উপরে তোলে। হয়তো পানিতে কোনো কারণে ডুবে গিয়ে সে বেহুশ হয়ে গেছে এটা ভেবে সবাই তাকে সিপিআর দেওয়া শুরু করে, কিন্তু চার্লির আর জ্ঞান ফেরে না, সে আগেই মারা গিয়েছে। রোজি খুব উত্তেজিত হয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। ইনভেস্টিগেশনের জন্য উপস্থিত সবার কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর রোজি তখন সবার সামনে চিৎকার করে বলতে থাকে জ্যাকই চার্লিকে মেরেছে। কিন্তু সেখানে উপস্থিত সবাই সাক্ষী দেয় বৃষ্টি শুরু হওয়ার পর জ্যাকও আমাদের সাথেই রুমে চলে এসেছিল, তাই তাকে সন্দেহ করা খুব একটা ঠিক হবে না, এটা একটা দুর্ঘটনা হতে পারে। পুলিশ তখন জ্যাককে পাশের রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়, কারণ সেও পুলিশকে একই কথা বলে। বৃষ্টি শুরু হলেই সে সবার সাথে রুমে এসে ঢুকেছিল। এরপর পুলিশ চলে যায়। আর এই ঘটনার পর রোজি জ্যাকের থেকে আরো দূরে সরতে শুরু করে। কিছুদিন পর যখন জ্যাক তার বাচ্চাকে নিয়ে স্কুলে যায়, সেখানে ক্যালির সাথে তার আবারও দেখা হয়। সে বলে রোজি আমাদের বাড়িতে এসেছিল, আর আমার হাজবেন্ডের সাথে মিলে তোমার পেছনে একটা পার্সোনাল ডিটেকটিভ লাগিয়েছে। চার্লি মারা যাওয়ার পর সে তোমার উপর অনেক বেশি সন্দেহ করতে শুরু করেছে। এর কিছুদিন পর জ্যাক ক্যালি আর মার্ককে তাদের বাড়িতে ডিনার পার্টিতে ইনভাইট করে। খাওয়া দাওয়া শেষ হলে জ্যাক মার্ককে সাথে নিয়ে তার ল্যাবে আসে। সেখানে জ্যাক কিছু শামুকের উপর গবেষণা করত। আর কথায় কথায় সে মার্ককে বলে আমার বউয়ের কথা শুনে আমার পেছনে ডিটেকটিভ লাগানো বাদ দাও। আমি তো সেদিন তোমাদের সাথে এই রুমে ঢুকেছিলাম, তারপরেও তোমার এমন কেন মনে হচ্ছে যে আমি চার্লিকে মেরেছি? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মার্ক তেমন কিছুই বলে না, তবে সে এত সহজে তার পিছুও ছাড়ে না। তার প্রধান টার্গেট জ্যাকের জীবনী নিয়ে এক ক্রাইম স্টোরি লিখবে, যাতে এটা প্রকাশ করার পর সে অনেক ফেমাস হতে পারে। আর এই আগ্রহ কোথায় নিয়ে যাবে সেটা আমরা সামনেই দেখতে পাবো। আর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জ্যাকের স্ত্রী নতুন এক বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলে, যে কিনা তারই এক কলেজ ফ্রেন্ড টনি। এমনকি একদিন রোজিকে সারপ্রাইজ দেওয়ার জন্য টনি তাদের বাড়িতেই চলে আসে। রোজি তাকে দেখেই জড়িয়ে ধরে। জ্যাকও সে সময় ঘরের ভেতরেই ছিল। একসাথে তারা ডিনারও করে। ডিনারের পর টনি সুযোগ বুঝে উপরের রুমে চলে যায়, আর সেখানে গিয়েই দুজনে অনেক রোমান্টিক হতে শুরু করে। আর দূর থেকে জ্যাক তখন অগ্নিঝরা চোখে সবকিছুই দেখছিল। তার ধৈর্যের সীমারেখা ভেঙে যাচ্ছিল, তবুও দূর থেকে অসহায়ের মতো শুধু দেখা ছাড়া তার কাছে করার মতো এখন কিছুই ছিল না। তবে এবার জানলা দিয়ে রোজিও ব্যাপারটা খেয়াল করে, আর তাই সে একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। আর এর ফলে তাদের মধ্যে রোমান্টিক হওয়াটা বন্ধ হয়ে যায়। আসলে আমার মনে হয় আপনাদের এমন বউ থাকলে আপনারা ধার করে ভিক্ষা করে হলেও ডিভোর্স দিয়ে দিতেন। যাই হোক, পরের দিন জ্যাক গাড়ি নিয়ে টনির সাথে দেখা করতে যায়। যদিও সে তার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে এমন একটা ভাব করে যেন হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে গিয়েছে। সে খুব স্বাভাবিকভাবেই বলে আরে তুমি এখানে কেন? রোজির সাথে মাত্রই তোমার ব্যাপারে ফোনে কথা হচ্ছিল। আমরা তো জঙ্গলে পিকনিক করতে যাচ্ছি, আর রোজিদেরকে ওখানে নামিয়ে আমি বাসায় কিছু জিনিস আনতে গিয়েছিলাম। তো এক কাজ করো, তুমিও আমাদের সাথে চলো, রোজি তোমাকে দেখলে অনেক খুশি হবে। আর জ্যাকের কথা শুনে টনি তখন গাড়িতে উঠে বসে। আর তারা যাওয়ার সময় জ্যাক টনিকে জিজ্ঞেস করে তুমি কি রোজিকে অনেক ভালোবাসো? জ্যাকও বেশ স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ। আর এভাবেই বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে তারা দুজনে জঙ্গলের মাঝামাঝি চলে আসে, কিন্তু সেখানে আশেপাশে কেউই ছিল না। গাড়ি থামতেই টনি নিচে নেমে সবাইকে খুঁজতে শুরু করে। সে তখন জ্যাককে জিজ্ঞেস করে কি হলো, সবাই কোথায়? জ্যাক সময় নষ্ট না করে পেছন থেকে একটা পাথর উঠিয়ে সজোরে তার মাথায় মেরে দেয়। প্রথম পাথরের আঘাত সহ্য করতে না করতেই জ্যাক আরো একটা বড় পাথর উঠিয়ে নেয়, আর এটা তার বুকের উপর ছুঁড়ে মারে। আর এই ভারী পাথরের আঘাতে সে ব্যালেন্স হারিয়ে নিচে খাদে পড়ে যায়। আর নিচে গড়িয়ে পড়ার সময় টনির মাথা সেখানে থাকা একটা পাথরের সজোরে বাড়ি লাগে। জ্যাক প্রথমে উপর থেকে ঠান্ডা মাথায় সবকিছুই দেখে। তারপর টনি সত্যি সত্যি মারা গেছে কিনা সেটা চেক করার জন্য নিচে নেমে আসে। আর যখন সে বুঝতে পারে টনি আর বেঁচে নেই, তখন সেখানে থাকা আরো কিছু পাথর একসাথে করে তার শরীরের সাথে বেঁধে তার লাশটাকে পানিতে ডুবিয়ে দেয়। আর তখন সে টনির পকেটে থাকা মানিব্যাগ আর আইডি কার্ডটা বের করে নিজের কাছে রেখে দেয়, যাতে লাশটা পচে যাওয়ার পর যেন তার পরিচয় শনাক্ত করা না যায়। আর এরপর জ্যাক বাড়ি ফিরে আসে। ঘরে ফিরতেই তার ছোট মেয়ে বলে ওঠে আজকে আমরা পিকনিকে যাব, তুমি যাবে আমাদের সাথে? জ্যাক তো রাজি হয়ে যায়।
আর সে বলে চলো যাই, কিন্তু কোথায় যাবে? মেয়ে বলে পাশের যে জঙ্গলটা আছে ওইখানে যাব। এরপর দেখা যায় তারা ঠিক সেই স্থানেই এসেছে যেখানে জ্যাক একটু আগে টনিকে মেরেছে, কিন্তু সে মনে মনে একটু ভয় পাচ্ছিল, তবে সেটা প্রকাশ করে না। রোজি তাকে জিজ্ঞেস করে তুমি এত কিছুর পরেও আমার সাথে কেন থাকতে চাও, যেখানে একের পর এক সবাই আমাকে ছেড়ে চলে যায়? জ্যাক মুস্কি হেসে বলে আমি নিজেও জানি না, হয়তো তোমার মায়ায় পড়ে গেছি, কেন জানি না মনে হয় সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। এটা শুনে রোজিও অনেক ইমপ্রেস হয়ে যায়, আর তাদের মধ্যে বেশ রোমান্টিক একটা মুহূর্ত তৈরি হয়। এমন সময় হঠাৎ করে তাদের মেয়ে চিৎকার করে ডাকতে থাকে। জ্যাক ভাবে হয়তো লাশটা ভেসে উঠেছে, আর তাই সে দৌড়ে তার মেয়ের কাছে আসে। তার মেয়ে তাকে বলে তার পোষা কুকুরটা নদীর পাশ থেকে কিছুতেই এদিকে আসতে চাচ্ছে না। আর এটা শুনেই জ্যাক দ্রুত কুকুরটাকে আনতে যায়, কিন্তু তখন তার চোখে পড়ে নদীর ভেতরে টনির লাশটা ভেসে উঠেছে, আর সেটা দূর থেকে বেশ ক্লিয়ার ভাবেই বোঝা যাচ্ছে। সে তখন একটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলে সবাইকে দ্রুত বাড়িতে নিয়ে চলে আসে। আর মাঝ রাস্তায় আসার সময় রোজি তাকে বলে আমি ভুল করে আমার স্কার্ফটা বনে ফেলে এসেছি। জ্যাক বলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকে গিয়ে তোমার স্কার্ফটা নিয়ে আসবো। আসলে তার তো সেখানে আসাই লাগ, টনির লাশটাকে ভালোভাবে পানিতে ডুবিয়ে রাখতে হবে, তা না হলে যে কারো চোখে পড়ে যেতে পারে। এমনকি বাড়িতে ফিরে জ্যাক তার স্ত্রীকে জিজ্ঞেস করে টনিকে বেশ কিছুদিন দেখছি না, কি হয়েছে, তোমাদের কি ব্রেকআপ হয়ে গেল নাকি? রোজি উত্তরে বলে জানি না, দুদিন ধরে তার কোনো খোঁজ নেই, হয়তো সেও বাকিদের মতো আমাকে ছেড়ে চলে গেছে। আর তখন কিছুটা উদাস ভাব নিয়ে রোজি জ্যাককে বলে আজকে কি তুমি আমার সাথে আমার রুমে থাকবে? আসলে তারা এতদিন আলাদা রুমেই থাকতো। আর তখন কথা বলতে বলতে তারা আরো বেশি রোমান্টিক হয়ে যায়, এমনকি ফুল মুডে রোমান্স শুরু করে দেয়। পরের দিন সকালে জ্যাক খুব দ্রুত সাইকেল চালিয়ে সেই বনের দিকে যাচ্ছিল, আর সাইকেল চালাতে চালাতেই সে তার আগের কিছু স্মৃতি মনে করছিল। আপনাদের হয়তো মনে আছে টনির আগে তার স্ত্রীর যে বয়ফ্রেন্ড ছিল চার্লি, সে পুলে সাঁতার কাটতে গিয়ে মারা গিয়েছিল। আসলে ওই দিন জ্যাকই তাকে মেরে ফেলেছিল। সবাই যখন বৃষ্টি দেখে পুল থেকে উঠতে শুরু করে তখন পেছন থেকে তাকে ডাক দেয় জ্যাক, আর চার্লি তার কাছে আসতেই জ্যাক তাকে পানির নিচে চেপে ধরে। আর চার্লির মৃত্যু নিশ্চিত করেই জ্যাক আবার সবার সাথে উঠে রুমে ঢুকে যায়। কেউ ধারণাও করতে পারে না এত শান্ত থাকা একটা মানুষ কিভাবে এতটা ভয়ানকভাবে তার স্ত্রীর বয়ফ্রেন্ড গুলোকে একের পর এক মারতে শুরু করেছে। যাই হোক, বর্তমানের কাহিনীতে ফেরা যাক। জঙ্গলে এসে একটা লাঠি নিয়ে জ্যাক টনির লাশটাকে পানিতে ডুবানোর চেষ্টা করছিল, তবে তার লাশটা পানিতে থাকায় অনেক ফুলে গেছে, আর যে কারণে কাজটা করা সহজ হচ্ছিল না। আর অন্যদিকে বাড়িতে তখন রোজি ঘুরতে ঘুরতে জ্যাকের ল্যাবে চলে আসে। সেখানে কিছুক্ষণ এটা ওটা দেখার পর টনির সেই মানিব্যাগটা তার চোখে পড়ে, আর এটা দেখে রোজির আর বুঝতে বাকি থাকে না টনিকেও জ্যাক মেরে ফেলেছে। অন্যদিকে যখন জ্যাক লাশ ডুবানোর অনেক চেষ্টা করছিল তখন তাকে ফলো করতে থাকা মার্ক দূর থেকে তাকে দেখে ফেলে। সে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? একটু কাছে যেতেই টনির লাশটা দেখে ফেলে মার্ক, আর তাই সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালাতে গাড়িতে এসে ওঠে। গাড়িতে উঠেই মার্ক দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু মার্ক যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে সে সোজা পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেবে। আর তাই এখন কোনো উপায় না পেয়ে জ্যাক দ্রুত তার সাইকেল নিয়ে মার্ককে থামানোর জন্য তার গাড়ির পিছু করতে শুরু করে। আপনাদের মনে আছে একদম শুরুতেই বলেছিলাম জ্যাক সাইকেলিং করছে। সাইকেলিং করা অনেক ভালো, তবে তার সাইকেল চালানোটা স্বাভাবিক ছিল না। আসলে এই শেষের সিনটাই শুরুতে দেখানো হয়েছিল। যাই হোক, এখানে মার্কের গাড়ির গতির সাথে পেরে না উঠে সে একটা শর্টকাট ওয়ে বেছে নেয়, আর এই শর্টকাট ওয়েতে জ্যাক সাইকেল নিয়ে সোজা মার্কের গাড়ির সামনে এসে পড়ে। আর হঠাৎ এইভাবে সাইকেল চলে আসতে দেখে পাশ কাটাতে গিয়ে মার্ক তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে এসে পড়ে, আর এই অ্যাক্সিডেন্টে সেখানে মার্কের মৃত্যু হয়ে যায়। জ্যাক হাঁপাতে হাঁপাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে, আর তখন রোজি সব বুঝতে পেরে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে তার সব কাপড় চোপড় প্যাক করে ফেলে, কিন্তু তাদের মেয়ে ব্যাগটা নিয়ে পুলের ভেতর ফেলে দেয়। রোজি বলে তুমি এটা কেন করছো? আমি না বললাম তুমি আর আমি এখান থেকে চলে যাব? এটা শুনে মেয়েটা বলে ওঠে আমি বাবাকে রেখে কোথাও যাব না। আর এই ছোট্ট মেয়ের জেদের কাছে রোজিও কিছুটা ভাবনায় পড়ে যায়, আর কিছুক্ষণ ভাবার পর সেও এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা বাদ দেয়, কারণ সেও বুঝতে পারছিল যদি তাদের এই পরিবারটা ভেঙে যায় তাহলে সেটা তাদের মেয়ের জন্য কতটা ক্ষতি বয়ে আনবে। আর তাছাড়া এত কিছু তো জ্যাক তাদের জন্যই করছিল। জ্যাকের গভীর ভালোবাসাটা অবশেষে রোজির মাথায় ভালোভাবে ঢুকতে শুরু করে, আর তাই সে টনির মানিব্যাগটা আগুনে পুড়িয়ে ফেলে যাতে এটা কোনোভাবে পুলিশের হাতে প্রমাণস্বরূপ না যায়। আর ঠিক তখনই জ্যাক বাড়িতে ফিরে তার স্ত্রীকে মায়াবী চোখ নিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। শুরুতেই আপনারা যে কাহিনীটুকু দেখেছিলেন আসলে এটা এই কাহিনীর এন্ডিং। মানুষের জীবনে ভুল হয়, ভুল সিদ্ধান্ত হয়, তবে জ্ঞানী ব্যক্তিরা বলে প্রত্যেকটা মানুষই জীবনে দ্বিতীয় একটা সুযোগ ডিজার্ভ করে। আপনি জ্যাকের জায়গায় থাকলে আজকে নিজেকে ঠিক কতটা কন্ট্রোল করতে পারতেন তা আমাদেরকে জানান। তবে এই গল্পটা আমাদেরকে অনেক ভালো শিক্ষাও দেয়। মাঝে মাঝে একেবারে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার থেকে কিছুটা দোষ নিজের গায়ে মাখিয়ে নিয়ে সুন্দর একটা শেষ করাও যেতে পারে। তো আজ এই পর্যন্তই। আমি মুভিম্যান, দেখা হবে নতুন কোনো এক গল্পে। ততদিন আপনারা ভালো থাকুন আর ভালোকে ভালোবাসুন।